ওকে, চলো আজকের ক্লাস আমাদের টিটিকিউসি 1। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, হোপফুলি দেখতে পাচ্ছ সবাই। যদি কারো কোনো প্রবলেম থাকে সে আমাকে জানাবে। সো আজকের যে লেকচারটা সেটা হচ্ছে ফাইবার টেস্টিং, লেকচার 2, টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল 1 এর আমাদের কোর্স কোড টিএক্সজি 2207। So at first we need to know about the fiber. What is fiber? Hopefully তোমরা সবাই পড়ে এসেছো টেক্সটাইল র মেটেরিয়াল 1 এ যে ফাইবার কি এবং টেক্সটাইল ফাইবার কি। তারপরেও যেহেতু আজকে ফাইবার টেস্টিং সম্পর্কে আলোচনা করা হবে, ফাইবার টেস্টিং সম্পর্কে পড়ানো হবে, সো একটু আলোকপাত করে নেওয়া দরকার বলে আমি মনে করছি। সিম্পলি যদি আমরা শুরু করি যে ফাইবারটা কি, যে ফাইবার or fiber from is a natural or man-made substance, যেটা ফাইবার শব্দটা ল্যাটিন ফাইব্রা থেকে এসেছে। কি বলা হচ্ছে, ন্যাচারাল অর ম্যানমেড সাবস্টেন্স দ্যাট সিগনিফিকেন্টলি লঙ্গার দ্যান ইটস ওয়াইড, তার ওয়াইডের চেয়ে প্রস্থের চেয়ে দৈর্ঘ্য অনেক বেশি। অ্যান্ড ফাইবার আর often used in manufacturing of others material and strongest engineering material etc etc. সো সিনথেটিক ফাইবার এবং ন্যাচারাল ফাইবার সম্পর্কে আমরা জানি। ন্যাচারাল ফাইবার গুলো প্রকৃতি থেকে পাবো, কিন্তু সিনথেটিক ফাইবার গুলো সিনথেসিস করে তৈরি করতে হবে। সো এই যখন কোন একটা বস্তুর দৈর্ঘ্যের যে প্রস্থের চেয়ে দৈর্ঘ্য অনিয়ত আকারের হচ্ছে, তখনই সেটাকে আমরা ফাইবার বলছি। কিন্তু টেক্সটাইল ফাইবার হওয়ার জন্য কিছু স্পেসিফিক শর্ত থাকতে হচ্ছে। সেজন্য যে টেক্সটাইল ফাইবার আর ইউনিক ফ্রম পলিমারিক ম্যাটেরিয়াল হুইচ কম্বাইন উইথ দ্য কেমিক্যাল, ফিজিক্যাল এন্ড বায়োলজিক্যাল প্রপার্টিজ অফ পলিমার এন্ড ফ্লেক্সিবিলিটি, স্ট্রেংথ এন্ড প্রসেসিবিলিটি অফ দ্য ফাইবারাস স্ট্রাকচার। এবং টেক্সটাইল ফাইবারের যে সংজ্ঞাটা, তার সেই সংজ্ঞাটাতেই বলা হচ্ছে যে টেক্সটাইল ফাইবারের কিছু গুণাবলী, অর্থাৎ টেক্সটাইল ফাইবারকে কি করতে হবে, দিস ফাইবার ম্যাটেরিয়াল উইল বি কনভার্টস ইনটু মেকিং টেক্সটাইল ইয়ার্ন, ফেব্রিক্স, ওভেন, নিটেড। অর্থাৎ টেক্সটাইল ফাইবারের উদ্দেশ্য ইয়ার্ন তৈরি করা, অর্থাৎ সেটাকে অ্যাপারেল বা এগুলো তৈরি করতে, অর্থাৎ নিটিং, নিটেড ফেব্রিক, ওভেন ফেব্রিক, ফেব্রিক তৈরি করার সক্ষমতা থাকতে হবে, ইয়ার্ন তৈরি করার সক্ষমতা থাকতে হবে, তখনই সেটাকে আমরা টেক্সটাইল ফাইবার বলছি। তো সিম্পলি দিস আর দ্য ফাইবার, ফাইবার টেক্সটাইল ফাইবার। সো এই টেক্সটাইল ফাইবারের কিছু প্রপার্টিজ রয়েছে, সেই প্রপার্টিজ গুলো আমরা একটু দেখতে চাই। যদিও সবাই আমরা জানি প্রপার্টিজ গুলো অলরেডি, আমরা টেক্সটাইল র মেটেরিয়াল 1 এবং 2 তে পড়ে এসেছি। সো আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, ফিজিক্যাল প্রপার্টিজ, মেকানিক্যাল প্রপার্টিজ এন্ড দ্য কেমিক্যাল প্রপার্টিজ। হোপফুলি আমরা সবাই জানি যে ফিজিক্যাল প্রপার্টিজ এর ভিতরে যদি আমরা আলোচনা করি লেন্থ, তাহলে আমরা সবাই জানি যে লেন্থ, একটা প্রত্যেকটা বস্তুর একটা লেন্থ রয়েছে। সো ফাইবারের একটা লেন্থ রয়েছে। আমাদের বিভিন্ন প্রকার ফাইবার রয়েছে, লং স্ট্যাপল, শর্ট স্ট্যাপল, মিডিয়াম স্ট্যাপল, কটনের ক্ষেত্রে বা অন্যান্য ফাইবারের ক্ষেত্রে। তাছাড়াও আমাদের যে ফাইবার গুলি রয়েছে ফিলামেন্ট, ফিলামেন্ট গুলি কি অনিয়ত আকার, যেগুলো ম্যানমেড ফাইবার, অর্থাৎ কি এটার অনিয়ত লেন্থ, আমরা পরে কেটে কেটে এটাকে স্ট্যাপল ফাইবার তৈরি করি। সো এই লেন্থ একটা প্রপার্টিস। ফাইননেস বলতে বোঝাচ্ছে যে কত চিকন বা মোটা একটা ফাইবার, কত চিকন বা মোটা, সেটাকে আমরা বলতেছি ফাইননেস। ক্রিম্প মানে হচ্ছে ভাঁজ, যে ন্যাচারালি কোনো ভাঁজ আছে কিনা সেই ফাইবারে, সেটাকে বোঝাচ্ছি। ম্যাচিউরিটি বলতে বোঝাচ্ছে পরিপক্ক কিনা, যে আমরা কটনের ক্ষেত্রে যদি দেখি যে সেল ওয়াল এটা যদি সম্পূর্ণরূপে থাকে, তাহলে সেল ওয়াল ডেভেলপমেন্ট, যদি সেল ওয়ালটা ভালো না থাকে, যে কোনো কারণে পরিপক্ক না হয়, তখন সেটাকে আমরা কি ইমেচিউর ফাইবার বলে থাকি। যে এরকম যদি হয়ে থাকে ইমেচিউর ফাইবার বা ডেড ফাইবার বলে থাকি। লাস্টার প্রপার্টিসটা হচ্ছে কি, যে একটা ফাইবারের আলোক রিফ্লেকশন ক্ষমতা, অর্থাৎ কত আলো রিফ্লেক্ট করতে পারে অ্যাবজর্ব করে, সেটাকে আমরা লাস্টার প্রপার্টিস বলছি। সফটনেস তো আমরা বুঝতেছি যে হ্যান্ডফিল, যেটাকে হ্যান্ডেল বলছি। রেজিলিয়েন্সি বলতেছি যেটা আমরা, যে একটা ফাইবারের প্রপার্টিস, অর্থাৎ মনে করো যে তোমরা একটা ঘাসকে পাড়া দিলে, সেই ঘাসটা যখন আবার তুলে দাঁড়ায়, মাথা তুলে দাঁড়ায়, এই প্রপার্টিসটাকে আমরা সাধারণত, অর্থাৎ ব্যান্ডিং, সেটাকে আমরা রেজিলিয়েন্সি প্রপার্টিস বলছি। ওয়ার্ক অফ রাপচার, অর্থাৎ একটা ফাইবারের লেন্থ বাড়াতে, টানতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটাকে আমরা ওয়ার্ক অফ রাপচার হিসেবে বলছি। ডেনসিটি বলতে বোঝাচ্ছে একটা ফাইবারের ঘনত্ব। অ্যাপিয়ারেন্স বলতে বোঝাচ্ছে একটা ফাইবার কিরকম দেখতে দেখায়, সেটাকে বিভিন্ন প্রকার ফাইবার আছে, যেমন কিছু গ্রে ফাইবার আছে অরিজিনালি, আবার কিছু সাদা, কটন যেমন হোয়াইট। ফ্লেক্সিবিলিটি, এটা কি ফ্লেক্সিবল কিনা, ভাঁজ করা যাবে কিনা, সেটাকে আমরা ফ্লেক্সিবিলিটি বলছি। অবশ্যই টেক্সটাইল ফাইবারের ফ্লেক্সিবিলিটি ক্ষমতা থাকতে হবে, না হলে তো আমাদের ফাইবার ইয়েগুলি হবে না, ফেব্রিক গুলি হবে না, ইয়ার্ন গুলি হবে না। টাফনেস, কতখানি টাফ, ইলংগেশন, টানলে বাড়ে কিনা, সেই একটা ফাইবার যেটা টানলে বাড়ে কিনা, সেটাকে আমরা ইলংগেশন বলছি। তো এই ছিল মোটামুটি ফিজিক্যাল প্রপার্টিস। মেকানিক্যাল প্রপার্টিস এর ভিতরে যেগুলো আমরা সবচেয়ে বেশি দেখি, সেটা হচ্ছে স্ট্রেংথ কিরকম, ইলাস্টিসিটি কিরকম। ইলাস্টিসিটি প্রপার্টিস মানে হচ্ছে টানলে বাড়বে, রাবার। এক্সটেন্সিবিলিটি, কতখানি এক্সটেন্সিবল। রিজিডিটি, কতখানি ভঙ্গুর, এটা কি শক্ত, হার্ড, মরমর করে ভেঙে যায় কিনা, খাজার মতো কিনা, বা কি ধরনের। কেমিক্যাল প্রপার্টিস বলতে আমরা বুঝাচ্ছি কি সলিউবিলিটি ইন একুয়াস সল্ট, অর্গানিক সল্ট, অর্থাৎ কেমিক্যাল প্রপার্টিস বলতে বুঝাচ্ছে যে কেমিক্যালি সেটা সেই ফাইবারটা কি ধরনের প্রপার্টিস দিবে। আমরা টেক্সটাইল র মেটেরিয়াল 1 এবং 2 তে অলরেডি পড়ে এসেছি যে সেলুলোজিক ফাইবার গুলো যেমন সালফিউরিক অ্যাসিডে ডিসলভ হয়ে যায়,
এই যে অ্যাসিডের প্রতি কিরকম সে ক্ষারের প্রতি কি ধরনের দিবে, আদার্স অর্গানিক সলভেন্ট যেগুলো রয়েছে সেগুলোর প্রতি কি ধরনের প্রপার্টিজ দিবে সেটাকে বলছি। প্রাইমারি প্রপার্টিজ অফ দ্য টেক্সটাইল ফাইবার, আরো দুটি ক্লাসিফিকেশন, এখানে তিনটি ক্লাসিফিকেশনে ভাগ করেছি, এখানে আমরা দুটি ক্লাসিফিকেশনে ভাগ করতে পারি। প্রাইমারি কিছু প্রপার্টিজ আছে, সেকেন্ডারি কিছু প্রপার্টিজ আছে। প্রথমত প্রাইমারি প্রপার্টিজ হাই লেন্থ উইথ রেশিও, অর্থাৎ লেন্থ, টেনাসিটি, ফ্লেক্সিবিলিটি, স্পিনেবিলিটি, কোয়ালিটি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য টেক্সটাইল ফাইবার। এই স্পিনেবিলিটি ছাড়া টেক্সটাইল ফাইবার হবে না। ইউনিফর্মিটি, কতখানি ইউনিফর্ম সেটা। সেকেন্ডারি প্রপার্টিজ অফ দ্য টেক্সটাইল ফাইবার, ফিজিক্যাল শেপ, ইলাস্টিক, রেজিলিয়েন্সি, অর্থাৎ এই যে কথাগুলি বললাম সেই কথাগুলি, কিন্তু প্রাইমারি এগুলো দরকার। তো এই হচ্ছে মোটামুটি টেক্সটাইল ফাইবারের প্রপার্টিজ। এখন যেহেতু আমরা আজকে টেক্সটাইল ফাইবারের প্রপার্টিজ চেক করব, সেজন্য কিন্তু আমাদের এই বিষয়গুলো একটু জানা লাগলো। সো হোপফুলি টেক্সটাইল ফাইবারের প্রপার্টিজ গুলো আরেকবার তোমাদের ক্লিয়ার হয়ে গেল এবং মনে পড়ে গেল। আমরা এখন যাবো যে টেক্সটাইল ফাইবারের প্রপার্টিজ গুলি কিভাবে আমরা আইডেন্টিফাই করব। প্রথমত আমাদের যখন চলে আসতেছে সেটা হচ্ছে ফাইবার লেন্থের কথা চলে আসতেছে, যে ফাইবার লেন্থ মেজারমেন্ট প্রধান একটা প্রপার্টিজ হচ্ছে ফাইবারের। ফাইবার লেন্থ আমরা জানি যে পাটের দৈর্ঘ্য একরকম, কটনের দৈর্ঘ্য একরকম, ফিলামেন্ট ফাইবারের দৈর্ঘ্য একরকম, সিল্ক ন্যাচারাল ফিলামেন্ট ফাইবার সেটার দৈর্ঘ্য একরকম। সো এই যে লেন্থ সম্পর্কে আমরা জানবো আজকে, যে লেন্থটা কিভাবে মেজার করা যায় একটা ফাইবারের। মনে করে তোমাকে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তোমাকে ফাইবার দেওয়া হলো, তোমাকে বলা হলো এখান থেকে লেন্থ বের করে দাও, তুমি কিভাবে বের করবা? তো সেটাই আজকে আমরা শিখবো। ফাইবার লেন্থটা কি, যে লেন্থ ইজ এ ফাইবার প্রপার্টিজ ইন কমার্শিয়ালি, কি বলা হচ্ছে, ভ্যালুস as the generally based on this character to some extent in other factors equal longer cohesion gives better spinable performance। আমরা কি জানি যে যত লম্বা লম্বা ফাইবার হবে তত কি আমাদের সুতাটা তত ভালো হবে। অর্থাৎ শর্ট একটা সুতা তৈরিতে যদি অনেকগুলো জোড়া দেওয়া হয় তাহলে কি সেটা খারাপ, দুর্বল পয়েন্ট গুলো থেকে যাচ্ছে। কিন্তু একটা সুতা তৈরিতে যদি অল্প কয়েকটা দেওয়া হয় সেক্ষেত্রে কি অল্প বড় বড় লম্বা লম্বা ফাইবার দিয়ে ইয়ার্ন তৈরি করা হয়, তাহলে সেটার স্ট্রেংথ বেড়ে যাচ্ছে এবং বাকি প্রপার্টিজ যেগুলো সেগুলো ভালো হচ্ছে এবং শর্ট ফাইবার থাকার সম্ভাবনা কম থাকছে। সো আমরা যদি এখানে একটু দেখি যে লেন্থ, আমরা জানলাম যে ফাইবার লেন্থ কি। তো ফাইবার লেন্থ কত প্রকার হয় সেটা একটু আজকে আমরা জানবো। ফাইবার লেন্থ আমরা অনেক প্রকার দেখতে পারি, যে মেইন লেন্থ অর্থাৎ প্রত্যেকটার গড় যেটা, আপার কোয়ার্টাইল লেন্থ অর্থাৎ 4/1 যেটা সবচেয়ে বড়, ইফেক্টিভ লেন্থ অর্থাৎ এভারেজ যে লেন্থের একটা ইফেক্টিভ লেন্থ পাওয়া যাবে আমরা জানবো, মডাল লেন্থ, 2.5% স্পান লেন্থ, 50% স্পান লেন্থ, স্টাপল লেন্থ, এটা আমরা সবচেয়ে ইউজ করে থাকি। স্টাপল লেন্থ মানে যেটা বুননযোগ্য লেন্থ সেটাকে আমরা স্টাপল লেন্থ বলছি। ইফেক্টিভ লেন্থ, স্পান লেন্থ। চলো আমরা দেখে নিই পরের স্লাইডে আমাদের লেন্থ গুলির বৈশিষ্ট্য বা লেন্থ গুলি কাকে বলছে। প্রথমে যদি আসি আমরা স্টাপল লেন্থে, ফার্স্ট অফ অল আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হয় স্টাপল লেন্থ। বলা হচ্ছে যে এভারেজ লেন্থ অফ স্পিনেবল ফাইবার ইজ কল্ড স্টাপল লেন্থ। কি বলা হচ্ছে, এভারেজ লেন্থ অর্থাৎ এভারেজ স্পিনেবল লেন্থ, সেটাকে আমরা কিন্তু স্টাপল লেন্থ বলছি। যে একটা ফাইবারের অনেকগুলো ছোট বড় আছে, শর্ট ফাইবার গুলো বাদ দিয়ে মোটামুটি যে ফাইবার গুলি আছে যেগুলো দিয়ে স্পিন করা সম্ভব, যে এভারেজ লেন্থ অফ দ্য স্পিনেবল ফাইবার, স্পিনেবল ফাইবারের এভারেজ লেন্থটাকে আমরা বলতেছি স্টাপল লেন্থ। So staple length is most important characteristic. Staple length is the mainly considered by the spinner, etc., etc. তো আমরা একটু যদি দেখি যে আমেরিকান কটনের জন্য ফর অ্যাবাউট 0.75 থেকে 1.25 ইঞ্চি স্টাপল লেন্থ and closed and basis of the American staple length স্টাজন। আমরা যদি একটা ক্লাসিফিকেশন এটা সবাই পড়ে এসেছি, যে শর্ট স্টাপল সাধারণত আমরা জানি 1 ইঞ্চি অর লেস, মিডিয়াম স্টাপল 1 থেকে 1.2 এবং 1.138 ইঞ্চি সাধারণত হয়ে থাকে, লং স্টাপল, মিডিয়াম স্টাপল এবং শর্ট স্টাপল। সো স্টাপল লেন্থটা বলতে বোঝাচ্ছে স্পিনেবল লেন্থ থাকে, হ্যাঁ, যে লেন্থটা দিয়ে এভারেজ একটা লেন্থ অর্থাৎ একটু ছোট বড় থাকতে পারে, সেই এভারেজ লেন্থটা যেটা দিয়ে আমরা কি করছি স্পিন করছি সেটাকে আমরা স্টাপল লেন্থ বলছি। তো এটা বিভিন্ন প্রকার হতে পারে। নাও ইফেক্টিভ লেন্থ, ইফেক্টিভ লেন্থটা কি বলা হচ্ছে, দিস ইজ ডিফাইন এজ দ্য লেন্থ অফ মেইন বাল্ক লঙ্গার ফাইবার। কি, দিস ডিফাইন দ্য লেন্থ অফ দ্য মেইন বাল্ক অফ দ্য লঙ্গার ফাইবার, অর্থাৎ বাল্ক অর্থাৎ একটা অনেকগুলো ফাইবার থেকে যে লঙ্গার ফাইবার গুলো আছে সেই ফাইবার গুলোর লেন্থটাকে আমরা বুঝেছি। দিস টার্ম ইজ ইফেক্টিভ অ্যাপ্লাই টু দ্য বিকজ দ্য লেন্থ ভ্যালু অফ দ্য মেশিন সেটিংস রিলেটেড, অর্থাৎ সবচেয়ে বড় বড় যে ফাইবার গুলি অর্থাৎ সেই লেন্থ হায়ার লেন্থের লঙ্গার ফাইবার গুলিকে আমরা বলতেছি ইফেক্টিভ লেন্থ, যেটা সাধারণত মেশিন সেটিং এর জন্য দরকার। কারণ মনে করে এটা সর্বোচ্চ লম্বা, তারপর একটু তারপর একটু তারপর একটু, অর্থাৎ তাহলে এটাকে ধরে আমার মেশিনটা সেটিং করতে হবে, কারণ এর ভিতরে সবগুলো ফাইবার অর্থাৎ এর পরপর জয়েন দিয়ে আমরা ফাইবারটা তৈরি করব। স্পান লেন্থ, it is the distance that can be spanned by specific percentage of the fiber be test beard। আমরা যখন একটা গ্রাফ বা একটা চার্ট করব সেখানে স্পান লেন্থ অর্থাৎ এরকম যখন একটা চার্ট করব, একটা বোর্ডে যখন ফাইবার গুলিকে সাজাবো অনেকগুলো একসাথে সাজাবো, তখন দেখা যাবে যে মনে করো এই পার্সেন্টেজটা স্পান করা যাবে, এগুলো যাবে না। তো এই পার্সেন্টেজকে লেন্থটাকে আমরা স্পান লেন্থ বলবো, মিনটাকে।
আমরা পরের স্লাইডে যদি দেখি, দেখো এখানে দুটো কথা লেখা আছে যে 2.5% স্পান লেন্থ এবং কত পার্সেন্ট, 50% স্পান লেন্থ। এটা একটু ভালো করে জানতে হবে। দেখো এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি আমরা, সেই গ্রাফটা হচ্ছে, মনে করো আমি কি করেছি, এরকম একটা বোর্ড আছে আমার, সেই বোর্ডের এখন আমি ফাইবার গুলোকে সাজিয়েছি, একটা ফাইবার অ্যারি তৈরি করেছি। কিরকম ভাবে ফাইবার অ্যারিটা তৈরি করেছি, এভাবে ফাইবার গুলোকে সাজিয়েছি, আমার লেন্থ অনুসারে সাজিয়েছি। তো সাজালে কি হবে, একটা বোর্ডের উপর যে এরকম হবে, সবচেয়ে বড় থেকে ছোট এইভাবে সাজাবো। হ্যাঁ, ওকে সাজালাম। এখন বলা হচ্ছে 2.5% লেন্থ, বলা হচ্ছে যে 2.5% অর্থাৎ এই যে পোর্শনটা যেখানে সবগুলোই আসতেছে, তখন সেটাকে আমরা 2.5% বলছি, বা 50% লেন্থ বলতে বোঝাচ্ছে যে 50%, যারা 50% উপরে শুধুমাত্র এই পোর্শনটুকুতে যে সমস্ত ইয়ানগুলি রয়েছে সেগুলোর, আর এর ক্ষেত্রে এই সমস্ত ইয়ানগুলির লেন্থটাকে আমরা 2.5% বলছি। দেখো কেন 2.5% বলছি, দেখো যে ইট ইজ ডিফাইন্ড এজ দ্য ডিস্টেন্স বাই স্পান 2.5% fiber in the specimen being tested when the fibers are paralyzed and randomly distributed, where the initial starting point of the spinning is test and consider 100% and test using digital fibrograph। আমরা যে গ্রাফটার কথা বলছি, যে ডিজিটাল ফাইব্রোগ্রাফ, আমরা যখন ফাইবার গুলোকে এরকম করে সাজাইলাম, 2.5% স্পান লেন্থ বলতে বোঝাচ্ছে এই ল্যাম্পটাকে, অর্থাৎ সবগুলো ফাইবারে, অর্থাৎ এই ল্যাম্পটাকে এখানে অবস্থিত সবগুলো ফাইবারকে দিয়ে আমরা স্পিনিং করতে পারবো, এইটুকু না। 2.5% যখন নেওয়া হচ্ছে তখন সেটাকে বলতে হচ্ছে, এই পাশে যদি থেকে আমরা ধরি তাহলে নিচের দিকে 2.5% মানে সবগুলোই, এই লেন্থটাকে আমরা স্পান লেন্থ বলছি। যখন 50% স্পান লেন্থ কি, তখন এইটুক, অর্থাৎ অর্ধেক, অর্থাৎ এই অর্ধেক লেন্থ এই পর্যন্ত যারা যারা বড় ফাইবার আছে তাদের লেন্থটা নিয়ে তাদের স্পিনিং করে যেটা লেন্থ পাবো সেটাকে আমরা 50% স্পান লেন্থ বলছি। এভাবে 100% স্পান লেন্থ তো আর সম্ভব না, 90%, 80%, 100% নিলে তো একটা ফাইবার চলে যাবে বা দুটো ফাইবার চলে যাবে, তখন তো আসলে মুশকিল। সো এভাবে 50%, 20%, 80% যেটাই হোক না কেন, আমরা এই গ্রাফ থেকে ধরে নিব যে মনে করো এটা 30%, যে 30% ফাইবার লেন্থ, তাহলে কি 30% ফাইবার এইটুক শুধু হবে। যখন 2.5%, যখন 1% হবে তখন কি এই পর্যন্ত হবে, সকল ছোট ছোট ফাইবার গুলো সহ হবে। সো সেটাকে আমরা স্পান 50% স্পান লেন্থ বলছি, সেটা আরো হতে পারে। তো এখানে কিছু সূত্র রয়েছে, যেমন ইফেক্টিভ লেন্থ এবং মেইন লেন্থের। সো এখানে ইফেক্টিভ লেন্থের একটা সূত্র যে 1.013 গুণন 2.5% স্পান লেন্থ প্লাস 4.39। এটা, এই স্পান লেন্থটা যখন আমরা এখান থেকে বের করব, এই সূত্রে ফেলাইলে আমরা ইফেক্টিভ লেন্থ পাবো, এবং একই সাথে 50% থেকে আমরা মিন লেন্থ পাবো। ওকে, এটা একটা সূত্র, এই সূত্রের ডেরিভেশন আমরা করছি না। আমরা পরের স্লাইডে দেখে নিব ইউনিফর্মিটি রেশিও। হোয়াট ইজ ইউনিফর্মিটি রেশিও? ইউনিফর্মিটি রেশিওটা হচ্ছে যে 50% স্পান লেন্থ, আমরা একটু আগে দেখলাম যে 50% স্পান লেন্থ বাই 2.5% স্পান লেন্থ গুণন 100%। দেখো এই যে ফাইবার গুলো যেখানে 50% সেখানে লম্বা ফাইবার বেশি থাকবে, তাই না, সেটার একটা লেন্থ হচ্ছে। আবার যখন 2.5% এখানে সকল ফাইবার গুলো আসছে, এটার একটা লেন্থ আসছে। তাহলে এই দুটোর যদি লেন্থের ভাগটাকে যখন আমরা 100 দিয়ে পার্সেন্টে প্রকাশ করছি, তখন সেটাকে আমরা ইউনিফর্মিটি রেশিও বলা হচ্ছে। এখন এইখানের লেন্থ এই 50% এবং এই সবগুলো ফাইবার যদি এই রেঞ্জটা যত কমবে, কি ফাইবার ইউনিফর্মিটি তত বাড়বে। যদি এরকমটা হয়ে থাকে, আনইউজুয়াল দাগ দিও না কেউ, যে এটা এরকম হয়ে গেল, ঠিক আছে, তাহলে আমার 50% এটা আসবে, আমার 2.5% এটা আসবে, অর্থাৎ সবগুলো ফাইবার এই পর্যন্ত আসতেছে, তখন এগুলোরও লেন্থ যেরকম এগুলোরও লেন্থ সেরকম। সো যখন এই 50% এবং 2.5% লেন্থের ভিতরে ইয়ে কমবে, ডিস্টেন্সটা কমবে, তখন কিন্তু আমার ইউনিফর্মিটি রেশিওটা আরো কাছাকাছি হবে, কম হবে। তার মানে কি ফাইবারটা আমার ইউনিফর্ম দেখাবে। যত এইটা কি কার্ভটা যত সোজা হবে, তত কি ফাইবার গুলো ইউনিফর্ম হবে। আমার মনে করো একটা সবগুলোর 5 ইঞ্চি দৈর্ঘ্য, তাহলে কি কার্ভটা এরকম হবে না? তখন যদি 2.5% ধরি আমার এইটুক হবে, আর যদি তখন আমি 50% ধরি তাও হবে, সবগুলো দৈর্ঘ্য কিন্তু তখন সমান চলে আসতেছে। ওকে, modal length, the length of the group of the fiber, the most number of fiber have equal length। modal length বলতেছে যে সবচেয়ে বেশি, যে মোস্ট অফ দ্য নাম্বার অফ ফাইবার হ্যাভ দ্য ইকুয়াল লেন্থ, কতগুলো ফাইবারের স্যাম, অর্থাৎ কতগুলো ফাইবার স্যাম দৈর্ঘ্যের আছে সেটাকে সবচেয়ে বেশি, সেটাকে আমরা মোডাল লেন্থ বলছি। সেটা হতে পারে শর্ট ফাইবার, সেটা হতে পারে লং ফাইবার, অর্থাৎ কতগুলো ফাইবার, অর্থাৎ এখানে মনে করো একটা ক্লাসরুমে 30 জন স্টুডেন্ট আছে, তার ভিতরে কতজন 5 ইঞ্চি উচ্চতার, সেই ম্যাক্সিমামটাকে আমরা বলবো, বা 5 ইঞ্চি হতে পারে, 5.6 ইঞ্চি হতে পারে, সেই ম্যাক্সিমামটাকে আমরা বলবো মোডাল লেন্থ। mean length মানে বুঝতেই পারতেছো যে গড়, it is the estimated quantity of the theoretically and significant arithmetic mean of the length of all fibers percentage। মনে করো
ক্লাসরুমে 30 জন আছে, 30 জনের গড় 30 রকম, তো 30 জনকে সবগুলোর সমষ্টিকে যখন আমরা 30 দিয়ে ভাগ দিব, তখন সেটাকে আমরা মনে করো যে গড়টা হবে 110-15 ইঞ্চি যাই হোক না কেন, সেটাকে যখন আমরা ভাগ দিব তখন সেটাকে আমরা মিন লেন্থ বলছি, মানে গড়। এরপর আসি আপার কোয়ার্টাইল লেন্থ, বলা হচ্ছে লেন্থ ফর হুইচ 75% অল অবজার্ভ ভ্যালু আর লোয়ার দেন 25% হায়ার আপার কোয়ার্টাইল লেন্থ। আমি একটু আগে যে গ্রাফটা আঁকাচ্ছিলাম ফাইবোগ্রাফ বলা হচ্ছে, যে এখানে যখন 75% ফাইবারের আপার লম্বা 75% লম্বা ফাইবার গুলোর লেন্থ নির্ণয় করা হবে বা লেন্থকে কাউন্ট করা হবে, তখন সেটাকে আপার কোয়ার্টাইল লেন্থ বলছি। তোমরা একটু বুঝো যে আমি ফাইবার এরিয়াটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। অর্থাৎ আমি যদি একটা ফাইবোগ্রাফ আঁকি, ফাইবার গুলোকে সাজাই, সেই ফাইবার গুলোকে সাজানোর সেখানে 75% যে লম্বা ফাইবার গুলি আছে সেই ফাইবার গুলির লেন্থকে আপার কোয়ার্টাইল লেন্থ বলছি। ওকে, আমরা শর্ট কি একটা স্লাইড বেশি চলে আসলো না, ঠিক আছে। আপার কোয়ার্টার লেন্থ আমি দেখাচ্ছি একটু পরে। শর্ট ফাইবার পার্সেন্টেজ, শর্ট ফাইবার পার্সেন্টেজ বলতে বোঝাচ্ছে যে একটা একগুচ্ছ ফাইবার নেওয়ার পর সেখানে কি পরিমাণ শর্ট ফাইবারের পরিমাণ, সেটাকে আমরা শর্ট ফাইবার পার্সেন্টেজ বলছি। ওকে, যে the percentage of the fiber having the less length 1/2 ইঞ্চি or effective length half of the effective length is value, অর্থাৎ যেটাকে শর্ট রিজিয়নে পড়ছে সেটাকে আমরা শর্ট ফাইবার বলছি, অর্থাৎ হাফ অফ দ্য ইফেক্টিভ লেন্থের শর্ট যেগুলি। ওকে, ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য শর্ট ফাইবার গুলি কি কি? ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই রয়েছে শর্ট ফাইবারের, যেমন আমাদের ফাইবারের কি জয়েন্ট বেশি লাগে, অর্থাৎ অনেকগুলো ফাইবার কাছাকাছি দেওয়া হয়, যার কারণে সেখানে কি স্ট্রেংথ কমে যায়, উইক পয়েন্ট গুলো বেড়ে যায়। মনে করো একটা ফাইবার, একটা লম্বা ফাইবার দিয়ে একটা ছোট ছোট ফাইবার দিয়ে যুক্ত করা হয়েছে একটু পর পর, তাহলে কি হবে, সেখানে স্ট্রেংথটা কমে যাবে। সো ইনক্রিজ ইয়ান ইরেগুলারিটি এন্ড ইন্স ডাউন হুইচ রিডিউস দ্য quality and increase processing cost. Definitely increase the number of naps and slabs which determine to ইয়ার্ন অ্যাপিয়ারেন্স। এই যে এরকম বের হয়ে যাবে, এরকম বের হয়ে যাবে, যে এরকম বের হয়ে যাবে। বলা হচ্ছে যে হায়ার ফ্লাই লিবারেল অন দ্য মেশিন কন্টামিনেশন ইন স্পিনিং এন্ড উইভিং নিটিং অপারেশন। ফ্লাই লিবারেশন, ছোট ছোট ডাস্ট। হায়ার ওয়াস্টেজ ইন কম্বিং ইন অপারেশন, কম্বিং এ কি ছোট ছোট ফাইবার গুলি আলাদা হয়ে যায়, তাহলে কম্বিং এর কি হবে, ওয়েস্টেজের পরিমাণ বেড়ে যাবে। সো এই ছিল শর্ট ফাইবার গুলোর সমস্যা। এখন আমরা একটু চলে আসি মেজারমেন্টে, যে এতগুলো লেন্থ সম্পর্কে আমরা জানলাম, সেই লেন্থ গুলি আসলে ফাইবারের লেন্থ গুলি কিভাবে মেজার করা যায় সেই মেথড গুলো সম্পর্কে একটু জানবো। সেই মেথড গুলোর ভিতরে তিনটা মেথড রয়েছে আমাদের। ডিরেক্ট মেথড সিঙ্গেল ফাইবারের জন্য, সিঙ্গেল ফাইবারের লেন্থ মেজার করা। গ্রুপ ফাইবার যেটা বেয়ার শর্টার, শ্রেলি কম শর্টার, আমরা বেয়ার শর্টারটা দেখবো। সেমি ডিরেক্ট মেথড বেল স্লেট শর্টার। ইনডিরেক্ট মেথড ফাইবোগ্রাফ, উস্টার টেস্টার এক্সেট্রা। আমরা সবচেয়ে বেশি উস্টার স্টেপলার, উস্টার টেস্টার সবচেয়ে বেশি পপুলার। ওকে, আমরা ডিরেক্ট মেথডের দিকে একটু যাব। ডিরেক্ট মেথড কি? সিঙ্গেল ফাইবার, সিঙ্গেল ফাইবার লেন্থ। আমরা একটা স্কেল নিয়ে যখন কি করব, আমরা মাইক্রোফোন গুলো অফ করি। ডিরেক্ট মেথডের ক্ষেত্রে কি করছি আমরা, সিঙ্গেল ফাইবারের ক্ষেত্রে আমরা কি করছি দেখো, যে সিঙ্গেল ফাইবারের ক্ষেত্রে মেজারমেন্টের ক্ষেত্রে কি করছি, যে আমরা একটা সিঙ্গেল রিপ্রেজেন্টেটিভ ফাইবার নিয়ে সেটাকে ইন্ডিভিজুয়াল লেন্থ মেজার করছি, সেটাকে আমরা সিঙ্গেল ফাইবার লেন্থ বলছি। কিন্তু এই সিঙ্গেল ফাইবার লেন্থ মেজার করে এ করা টাফ। গ্রুপ অফ ফাইবার, গ্রুপ অফ ফাইবার ম্যাটেরিয়াল, গ্রুপ অফ ফাইবারের লেন্থ মেজার করার জন্য আমাদের যে মেথড গুলি রয়েছে, যে এরি মেথড এবং ফাইবোগ্রাফ। তো এরি মেথডই ফাইবোগ্রাফ তৈরি করে আসলে। আমরা একটু দেখবো তাহলে, দুটো মেথড পেলাম। তো ফাইবার শর্টার মেথডের ক্ষেত্রে, যেটা গ্রুপ ফাইবারের জন্য, সেখানে আমাদের বেয়ার শর্টার আছে, সিলিকম শর্টার আছে, দারশাট ওয়েব শর্টার মোস্ট পপুলার মেথড। তো আমরা একটু দেখি কি কি মেথড গুলো দেখলাম, যেগুলো আমরা দুটো শিখবো এখান থেকে। সো বেসিক্যালি অপারেশন ইনভলভস কি কি ইনভলভ করবে, যে প্রিপারেশন অফ দ্য ফ্রিঙ্গেল টাপ উইথ অল ফাইবার অ্যালাইন টু দ্য এন্ড। প্রথমত সব ক্ষেত্রেই যেটা আমাদেরকে করতে হয়, চারটা বেসিক অপারেশনের কথা বলা হচ্ছে ফাইবার লেন্থ মেজারমেন্টের জন্য। মনে করো এখানে একটা তুলার বান্ডল আছে, সেই তুলার বান্ডল থেকে অল্প কিছু পরিমাণ, হ্যান্ডফুল পরিমাণ তুলা নিয়ে নেওয়া হয়। তুলা নিয়ে নেওয়ার পর কি করা হয়, যে প্রিপারেশন অফ ফ্রেঞ্চ অফ টাফট উইথ all fibers and aligned in one end, তারপর কি সোজা করার চেষ্টা করা হয়। তারপর কি সেপারেশন অফ দ্য উইথড্রল ফাইবারস ওয়াটার ডিক্রিজিং দ্য লেন্থ, তারপর কি হয়, লেন্থ অনুসারে সাজাইতে হয়, যে ছোট বড় 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 এইভাবে সাজাইতে হয়। The preparation of the shorter diagram may laying the fibers in a black velvet pad and decreasing the water length
and fiber parallel with the lower ends and long horizontal line as a figure. ফিগারটা আমরা দেখব। তারপর কি করা হবে, একটা ভেলভেট পেডে, এরকম একটা ভেলভেট পেড রয়েছে, তার উপরে কি ফাইবারটাকে এভাবে বিছানো হবে। সিম্পলি যদি তোমাকে যারা গ্রামে থাকো, যে খড়ের একটা আটি দেওয়া হয়, খড়ের আটি দিয়ে বলা হয় এগুলোকে সাজাও লেন্থ ওয়াইজ একটা আঙ্গিনার ভিতরে বা কোনো একটা বোর্ডের উপরে, তাহলে তুমি কিভাবে বড়, তারপর বড় বড়, তারপর ছোট 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 করে সাজাবো, তাই না? তো সেটাই এইভাবেই আমরা সাজাবো ভেলভেট প্যাডের ক্ষেত্রে। অ্যানালাইসিস দ্য শর্টার ডায়াগ্রাম, অর্থাৎ ফাইবার শর্টার মেথডের ক্ষেত্রে যে মেথডই অনুসরণ করি না কেন আমরা, আমাদের এই বেসিক 4টা অপারেশন করতে হবে। প্রথমত ফাইবার গুলোকে সোজা করতে হবে, তারপর আমাদের লেন্থ অনুসারে সাজাতে হবে, ভেলভেট প্যাডের উপর বসাতে হবে এবং একটা গ্রাফ আঁকতে হবে এবং সেই গ্রাফটাকে অ্যানালাইসিস করতে হবে। এই ছিল 4টা প্রিন্সিপাল আমাদের যে কোনো মেথডই যাই না কেন। আমরা পরের স্লাইডে চলে যাব। তো আমরা এখানে একটু দেখব বায়ার শর্টার টেকনিক। তো এই বায়ার শর্টার টেকনিকের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখো যে বায়ার শর্টার টেকনিকটা কি বলা হচ্ছে, যে নিউমেরিক্যাল স্যাম্পল ফাইবার। নিউমেরিক শব্দটা দিয়ে আমরা সবসময় বুঝবো যে একটা সংখ্যা বোঝাচ্ছে, যে নিউমেরিক্যাল স্যাম্পল ফাইবার ইজ অ্যারেঞ্জ ইন এ ফর্ম অফ এরি, মানে যে কোনো নিউমেরিক্যাল একটা নির্দিষ্ট 5 গ্রাম 2 গ্রাম 20 গ্রাম is a descending order of the length of from the tracing area of the effective length, mean length, percentage of the short fibers, deep to calculate। এই কথাগুলো একটু পরে বুঝবা। প্রথমত যে একটা স্যাম্পল গুলোকে ওই যে বললাম ভেলভেট পেডে সাজাতে হবে, সেজন্য একটা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হয় বায়ার শর্টার টেকনিকে। তারপর সেই গ্রাফটাকে অ্যানালাইসিস করতে হয়। উদ্দেশ্যটা কি, ডিটারমাইন লেন্থ, যত প্রকার লেন্থ আছে সেটা অ্যানালাইসিস করা। কি কি স্টেপ থাকবে, স্যাম্পল প্রিপারেশন, কনস্ট্রাকশন অফ দ্য বায়ার শর্টার ডায়াগ্রাম, অ্যানালাইসিস অফ দ্য বায়ার শর্টার ডায়াগ্রাম এন্ড ডিটারমিনেশন। সো প্রথমে আমরা চলে যাব স্যাম্পল প্রিপারেশনে, তারপর ডায়াগ্রাম প্রিপারেশন করব, তারপর সেটাকে ডায়াগ্রামটাকে অ্যানালাইসিস করব এবং সেই সাথে ইফেক্টিভ লেন্থ, মিন লেন্থ, কোয়ার্টার লেন্থ বের করব। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে ওকে, ইনস্ট্রুমেন্ট কি কি লাগবে এই টেস্টের জন্য, একটা বায়ার শর্টার লাগবে। ওয়ার্কিং প্রিন্সিপালের ক্ষেত্রে কি, যে দ্য ইনস্ট্রুমেন্ট ওয়ার্ক এনাইন প্রিন্সিপাল, আমরা একটা ভিডিও দেখবো, সেই ক্ষেত্রে বেশি সহজ হবে বোঝাটা। তো স্পেসিফিকেশনটা আমি একটু দেখি। ইনস্ট্রুমেন্ট টপ কম, বটম কম, ডিপ্রেসার, টুজার, ভেলভেট পেট। আচ্ছা, এত কথা বলার চেয়ে আমি তোমাদেরকে আরেকটা স্ক্রিন শেয়ার করছি একটা ভিডিওর, সেটা দেখানোর চেষ্টা করছি, তোমরা সবাই একটু দেখবে, আমি বলে দিব। একটু সময় দিবে আমাকে সবাই, আমি একটু সময় নিচ্ছি, শেয়ার করছি একটা স্ক্রিন এখনই। ওকে, একটু সময় দিবে। ওকে, তোমরা সবাই সম্ভবত স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছ, আমি সেটা একটু চালাতে চাচ্ছি। দেখো, এইটাকে আমরা কম্বার বলছি, ঠিক আছে? আমাদের বায়ার শর্টার পদ্ধতির জন্য এই ধরনের আমাদের কম্বার দরকার। তো এই কম্বারটা দেখো, এখানে অনেকগুলো চিরুনির মতো কম্বার থাকে, যেটাকে আপার কম্বার, লোয়ার কম্বার বলছি। হ্যাঁ, এই যে বায়ার শর্টার মেশিন, আমরা একটু সবাই ভিডিওটা কেয়ারফুলি লক্ষ্য করব। এই যে কম্বারগুলি আছে, এই কম্বারগুলি একটা উপরটার উপর উঠানো যায়, নামানো যায়। এই যে টুজলার, যেটা দিয়ে আমরা কি করছি, গ্রেপ দ্য ফাইবার। ওকে, তারপর ডিপ্রেসার রয়েছে, ডিপ্রেসারটা দিয়ে কি করব, আমরা ওজন দিব। তারপর একটা পিন রয়েছে, হ্যাঁ, রিমুভাল করব ফাইবারগুলিকে। তারপর এটা দিয়ে আমরা কি করব, ভেলভেট প্যাডের উপরে এটাকে, দিস ইজ নন অ্যাজ ভেলভেট প্যাড, এখানে আমরা ফাইবারগুলোকে সাজাবো। ওকে, ভেলভেট প্যাডটা যদি আমরা জ্যামিতিক আকারে প্রকাশ করি তাহলে এরকমটা হবে। সো দিস ইজ দ্য প্রসেস। আমরা কি করছি, স্যাম্পলটাকে 20 মিলিগ্রাম 5 মিলিগ্রাম যেটাই হোক না কেন 20 মিলিগ্রাম নিব, হ্যান্ডফুল পরিমাণ, সেটাকে এভাবে কম্বিং করব, আলাদা করব। আমরা হ্যান্ড স্ট্যাপলিং মেথডে কম সর্টার মেশিনের জন্য রেডি করব। হোপফুলি দেখতে পাচ্ছি আমরা সবাই। ওকে, তারপর আমরা ফাইবারটাকে এখন কি করব, দেখো যে স্যাম্পলটা সৃষ্টি হ্যান্ড স্ট্যাপলিং মেথডের মাধ্যমে সৃষ্টি করলাম, সেই ফাইবারটাকে আমরা এখন কি করছি, কম্বারে বসাবো।
এই যে রাইট হ্যান্ড সাইডে কমবারে আমরা বসাইলাম ফাইবারটাকে, তারপর প্রেসার ডিপ্রেসার দিয়ে কি প্রেস করলাম, টুইজার দিয়ে আমরা এখন কি করছি, টানতেছি এটাকে। হ্যাঁ, এই যে আস্তে আস্তে করে শর্ট ফাইবার গুলোকে রিমুভ করছি, টুইজার দিয়ে সেই ফাইবার গুলোকে আলাদা করছি, লেন্থ ওয়াইজ আমরা আলাদা করব। আমরা সবাই একটু ভিডিওটা লক্ষ্য করি। আমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখব। আমরা আলাদা করছি স্যাম্পল গুলিকে, ফাইবার গুলিকে টুইজার দিয়ে। আমাদের সবগুলো ফাইবার কিন্তু এভাবে নিতে হবে। আমরা যে স্যাম্পলটা কালেক্ট করব সেই স্যাম্পলটার 20 গ্রাম বলি 5 গ্রাম, সেই 20 গ্রামের সমস্ত ফাইবার গুলি এভাবে সাজাতে হবে। ঠিক আছে, টুইজারের সাহায্যে সাজালাম। এখন এটাকে আমরা পুরো 180 ডিগ্রিতে উল্টা করে দেব। এখন আমরা উপরের যে কম্বার গুলি আছে, টপ কম গুলি, সেগুলো একটার পর একটা আমরা কি প্লেস করব। এখন এই পিনটা যদি আমরা খুলে ফেলি, তাহলে সামনের যে কম্বার গুলি আছে, লোয়ার কম্বার গুলি, সেগুলো আস্তে আস্তে খুলে যাবে, নিচের দিকে চলে যাবে। তো এরকম যখন প্রান্তগুলো বের হয়ে যাবে, তখন আমরা এই কম্বার গুলি ফেলানো বন্ধ করব। এরপর দেখো আমরা কি করছি, টুইজারের সাহায্যে যে লেন্থ গুলি প্রথমের দিকে বড় ছিল, বড় লেন্থ গুলি কিন্তু আমরা ধরলাম, ধরে সেটাকে কি করব, ভেলভেট প্লেটে সাজাবো। আমরা ভিডিওটা সবাই একটু দেখবো। দেখো এই যে ভেলভেট প্লেটে আমরা জেন্টলি সুন্দর করে সাজাচ্ছি, আমরা যে যে লোহাটা দেখলাম সেই লোহাটা দিয়ে। ওকে, সুন্দর করে সাজাবো, প্লেস করব। এভাবে সবগুলোই নিতে হবে, একটা একটা করে খুলবো। তার মানে কি, প্রথমে বড় দৈর্ঘ্যের গুলো পেলাম, আরেকটা করে খুলবো, তাহলে আরো ছোট দৈর্ঘ্যের গুলো একবার শেষ পর্যন্ত সবগুলোই পাবো আমরা। মনে করো নাপিত যেভাবে চুল কাটে, কি চিরুনি দিয়ে যখন আঁচড়ায়, তখন বড় চুলগুলিকে আগে পায়, তারপর ছোট চুলগুলিকে। হ্যাঁ, সেম ভাবেই। এভাবে দেখো টুইজারের সাহায্যে সবগুলো ফাইবার একটা করে কম্বার খুলবো, আর সকল অ্যারেঞ্জমেন্টের ফাইবার গুলিকে, সকল লেন্থের ফাইবার গুলিকে এভাবে ভেলভেট প্যাডে সাজাবো। আমি তোমাদেরকে যেমন এটা এক্স এবং এটা ওয়াই অক্ষ যদি হয়, যে গ্রাফটা বারবারই দেখাচ্ছিলাম, সেই গ্রাফটাই আমরা এখানে ডিজাইন করছি এই ফাইবার গুলোর সাহায্যে। ওকে, নাও এখন ট্রেস পেপারের সাহায্যে আমরা কি করব, যে গ্রাফটা বানাচ্ছিলাম একটু আগে, সেই গ্রাফটা তৈরি করব। এইরকম হবে গ্রাফটা অনেকটা। ঠিক আছে, এই যে আমরা এই গ্রাফটার কথা বলছিলাম, পরবর্তীতে আমরা এই গ্রাফটা পেয়ে যাব। সো এখন আমরা আমাদের লেকচারে চলে যাই, আমাদের ইয়েতে চলে যাব। তাহলে আমাদের লেকচারে গেলে আমি যে কথাগুলো বলতেছিলাম তোমাদেরকে, যে এই যে কথাগুলি, টপ কম, বটম কম, ডিপ্রেসার, টুইজার, ভেলভেট প্যাড, প্লাস্টিক স্কেল, হোপফুলি এখন ক্লিয়ার। এখন এই যে ইফেক্টিভ লেন্থ, এগুলো সম্পর্কে আমরা একটু যাব। তো এখানে সবগুলো প্রসেস সম্পর্কে, যে প্রসেসগুলো তোমরা ভিডিওতে দেখলো সেগুলো সম্পর্কে বলা আছে, সেই প্রসিডিউর গুলি বলা আছে, সেই ডিপ্রেসর, সেই কম্বার, সেই ভেলভেট প্যাড, সেই সবকিছু। এখন আমরা একটু এখানে চলে যাব। আমরা যে ফাইবার এরিটা তৈরি করলাম, ফাইবার এরিটা তৈরি করার পর তার উপর ট্রেসিং পেপার দিয়ে আমরা কিন্তু এখানে কি পেলাম, এটা। এখন এই চার্টটা কিভাবে ড্র করব, সেই চার্টটা একটু আমরা ড্র করি। তো আমরা কিরকম পেয়েছিলাম, আমরা কোথায় আঁকাবো, এখানে আঁকাই। আমাদের এরকমটা ছিল, এক্স এবং ওয়াই বিষয়টা ছিল এরকম, যে কিছু কিছু ফাইবার এরকম হতে 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 এরকম ছিল। ওকে, নাও আমরা এটার নাম দেই ও, এটার নাম দেই বি, এটার নাম দেই এ। তাহলে আমাদের কি পুরোটা এ ও বি, এটা আমরা একটা চার্ট পেলাম। তো এখন তাহলে এটার 50% কত, যে ফ্রম, দেখো এখানে কিউ ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য ও এ। ও এর আমরা একটা মিড পয়েন্ট বের করব। তাহলে ও এর মিড পয়েন্ট কোনটা হবে, মাঝামাঝি পর্যায়ে, মাঝখানেরটা, সরি একটু দেখি, তাহলে এটা এটা হচ্ছে কিউ। এটা যদি আমরা নাম দিই, তাহলে এখান থেকে একটা পারপেন্ডিকুলার আঁকি, একটা লম্ব আঁকি। লম্বটা সেট করলে কোথায়,
এখানে সেট করলো, সেটার নাম আমরা দিচ্ছি কি পি। দেখো ফ্রম কিউ, কিউপি ইজ ড্রন, আমরা কি আঁকছি এখানে একটা কিউপি আঁকতেছি, তোমরা সবাই একটু লক্ষ্য করো। আমরা এখানে যে বিন্দুতে সেট করলো সেটাকে আমরা বলতেছি পি। এখন এই পি থেকে ওবি এর উপর একটা পারপেন্ডিকুলার আঁকলাম, এটাকে আমরা বলতেছি পি ড্যাশ, বা পি উপরেরটাও পি ড্যাশ বলতে পারি, আমরা এটাকে পি ড্যাশ বলতে পারি, এটাকে পি বলতে পারি, নো প্রবলেম। নাও এখন এখন কি করা হচ্ছে যে পি এন্ড পি ড্যাশ ইজ ড্রন পারপেন্ডিকুলার অন দা ওবি করলাম আমরা, দেন ওকে ইজ দ্য মার্ক অন ওবি দ্যাট ও এবং কে। দেখো আমাদের কি করতে হচ্ছে, প্রথমে এইখানে তাহলে এই পর্যন্ত পাইলাম, এটাকে আমরা 4 ভাগ করব, ও এবং পি ড্যাশ কে বা ও এবং পি কে আমরা 4টি ভাগে ভাগ করব, তাহলে এখানে 2 ভাগ, এখানে 4 ভাগ, তাহলে এখানে একটা পয়েন্ট সেট করব, সেটাকে আমরা বলতেছি কে। তাহলে এখানে এই পয়েন্টটা আবার পারপেন্ডিকুলার রাখলাম, লম্ব যদি আঁকি তাহলে সেটাকে আমরা বলতেছি কে ড্যাশ। তাহলে কি হচ্ছে, আমরা ওকে আঁকলাম কতটুকু নিয়ে, এই যে ওপির 1/4 নিয়ে, তারপর এবং কি করছি মিড পয়েন্টে কে কে উলম্ব আঁকলাম ফ্রম দা এস এন্ড এস আর ইজ প্যারালাল টু দা ওবি এন্ড দেন কার্ভ আর ড্যাশ। এখন আমাদের যেটা করতে হচ্ছে যে কি বলা হচ্ছে, এস ইজ দা মিড পয়েন্ট অফ দ্য কে কে। এখন এই কে কে এর মিড পয়েন্ট কোনটা, একটু আগে ওবির মিড পয়েন্টে আমরা ধরে কাজ করেছি, এখন কে বাই কে ড্যাশ এর মিড পয়েন্ট কিন্তু মনে করো এটা, তাহলে এখান থেকে আমরা একটা লম্ব আঁকবো এটার উপরে। তাহলে এই যে এটা আমরা মনে করলাম এস, যেখানে কে বাই কে এর মিডল পয়েন্ট, সেখানে উলম্ব সৃষ্টি করলো এবং উলম্বটা কোথায় এসে চেক করলো এখানে, যেটাকে আমরা বলতেছি আর। আমার একটু বলে সেটারে বেরা দিয়েছে তাকে। ওকে, কিছু আনইউজুয়াল সাউন্ড ছিল, সরি। তো আমরা এখানে কি করছি, সেটাকে কোথায় সেট করলো আর। এখন দেখো ফ্রম দা ওবি এন্ড আর, ফ্রম আর পারপেন্ডিকুলার আর আর ইজ ড্রন, এইখান থেকে আমরা কি করছি আর এবং আর ড্র করছি, আর ড্যাশ থেকে আর ড্র করছি। নাও ওএল ইজ মেক মার্ক ফ্রম ওবি এন্ড ওএল 1/O। এখন আমরা কি করছি, ওএল তৈরি করছি, ওএলটা কোথায় দেখো, এখন এটার একটু আগে এটার 4 ভাগ নিয়েছিলাম তাই না, এখন এটা এস বাই এটার যদি আমরা 4 ভাগ নেই, তাহলে আলটিমেট সেটা কোথায় দাঁড়াবে, যে এখান থেকে দেখো ওএল ইজ মার্ক অন ওবি, ওএল সমান সমান 1/OR, ওআর কোনটা ও এবং আর, এই যে আর, এটার 4 ভাগ নিব, তাহলে এখানে আসতেছে, তাহলে এই 4 ভাগটা আমরা কি করছি, এখানে আবার একটা পারপেন্ডিকুলার রাখতেছি, সেটাকে আমরা নাম দিতেছি কি এল, এটা এল, তাহলে এটা এল ড্যাশ, ঠিক আছে। সো 1/4 and L perpendicular LS is the, এখন আসি আমরা তাহলে কোনটা কি লেন্থ হলো এখানে, দেখো ইফেক্টিভ লেন্থ সমান সমান L বাই L ড্যাশ, L L ড্যাশ, এটাকে আমরা বলতেছি ইফেক্টিভ লেন্থ। শর্ট ফাইবার পার্সেন্টেজটা আমরা কি RB বাই OB, RB কোনটা RB বাই OB, এটা হচ্ছে ফুল লেন্থ, তাহলে এটাকে যখন আমরা RB দিয়ে ভাগ করছি, এই রিজিয়নটা কি আমার শর্ট ফাইবার রেঞ্জ, এখানে সকল শর্ট ফাইবার ছোট ফাইবার গুলো ছিল, ঠিক আছে। মিন লেন্থ তাহলে কি, মিন লেন্থ মানে কি হবে, তাহলে পুরো এরিয়াটা ও এ বি অর্থাৎ পুরো এরিয়াটা বাই ওবি, ধরুন 100%, সো এখানে পুরোটাই হচ্ছে মিন লেন্থ। কথা বলছে কে, ওকে। সো আমরা আবার একটু দেখার চেষ্টা করি, হয়তো বোঝো নাই অনেকে। বিষয়টা হচ্ছে আমরা যে ভিডিওটা দেখলাম, ফাইবার গুলিকে আমরা এইভাবে সাজাইলাম, সাজানোর পর আমরা কি করলাম, একটা এরি তৈরি করলাম। আমি যদি আবার ড্র করে দেই তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে আমরা আরেকবার একটু আগাই। সো প্রথমত এটা ছিল আমাদের ফাইবার থেকে যেরকমটা পেলাম ফাইবার গুলোকে, সেটার এরি, এরকম ভাবে ফাইবার গুলো ছিল। প্রথমে আমরা কি করছি, এ ও বি ঠিক করলাম, তাহলে ও এবং বি এর মাঝখানে যাচ্ছি, 50% করছি, এবং সেখান থেকে একটা উলম্ব রেখা টানছি, তাহলে সেটাকে আমরা কিউ নাম দিচ্ছি, এবং সেই উলম্ব রেখাটা যেখানে ছেদ করছে সেটাকে আমরা পি ড্যাশ নাম দিচ্ছি, এবং এখান থেকে একটা পারপেন্ডিকুলার ওবির উপর রাখতেছি, সেটাকে আমরা নাম দিতেছি পি ড্যাশ। এখন ও এবং পি ড্যাশের 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ 1/4 এখানে সেট করতেছে, যেটাকে আমরা কে বলতেছি, এবং এখান থেকে একটা উলম্ব আঁকতেছি, তাহলে সেটাকে আমরা কে ড্যাশ বলতেছি। ওকে, তো কে ড্যাশ বলার পর এই কে ড্যাশের আবার 50% করতেছি,
সেটা আবার এখানে সেট করতেছে, যেটাকে আমরা আর ড্যাশ বলতেছি এবং এটাকে এস বলতেছি। ওকে, তাহলে আর এবং আর ড্যাশ থেকে আবার একটা উলম্ব টানতেছি আর, তখন এই আর এবং ও এর 4 ভাগটা আমরা ভাগ করতেছি, তখন সেটা এইখানে করতেছে। ঠিক আছে, তখন এখানে আমরা একটা লম্ব আঁকতেছি যেটাকে আমরা বলতেছি এল ড্যাশ বাই এল। তো এই ছিল কথা। তো এখন দেখো এইখানে এই পোর্শনে কি এদিকে কি বড় বড় ফাইবার গুলি থাকবে, এখানে সাধারণত বড় বড় ফাইবার গুলি থাকবে, আস্তে 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 ছোট ফাইবার গুলি থাকবে। সো এই রিজিয়নটাকে শর্ট ফাইবার রেঞ্জ বলছি, ইফেক্টিভ লেন্থ বলছি এই এই এল বাই এল ড্যাশ কে। সব মোটামুটি বড় ফাইবার গুলি শর্ট ফাইবার পার্সেন্টেজ মিন লেন্থ। আমরা যে কথাগুলো বললাম একটু আগে, হোপফুলি এখান থেকে বুঝতে পারছো। যদি 2.5% লেন্থ মানে কি এখানে সবগুলোই হচ্ছে 2.5% লেন্থ। যখন 50% লেন্থ বলতেছি তখন শুধুমাত্র কি কিউ এন্ড পি ড্যাশটা আমরা কাজে লাগতেছে এইখানে, এইটুক ফাইবার লেন্থটাকে আমরা বোঝাচ্ছি। সো এখান থেকে 50% 60% যত পার্সেন্টই বলি না কেন আমরা বের করতে পারবো। কতখানি বুঝতে পারলে জানি না, হয়তো পরে আবার আলোচনা করব আমরা এটা সম্পর্কে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দ্য শ্রেলি প্রিন্সিপাল মেথড। শ্রেলি প্রিন্সিপাল মেথড একই রকমের, যে আমাদের ফাইবার লেন্থ মেজার করার জন্য। তো এখানে ওয়ার্কিং প্রসিডিউরটা কি, যে প্রিন্সিপাল আগেটা দেখে নিই। স্যাম্পল ফাইবার ইজ অ্যারেঞ্জড ইন ফ্রম এরিয়া এন্ড ডিসেন্ডিং অর্ডার। এখানে কোনো সিডি প্রিন্সিপালটা আমরা যদি বলি যে একটু অটোমেটিক মেথড, অর্থাৎ এখানে কোনো প্রকার ইয়ে কাজ করে না, অর্থাৎ যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্থাৎ ছোট বড় মিলিয়ে করবো এরকম কোনো কাজ নাই। এটা অটোমেটিক সিস্টেম। যে এখানে আমরা কি করছি, ফাইবারস প্রিপেয়ার, হ্যান্ডফুল, ভেলভেট পেডে ইত্যাদি সবই করতেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে দেখো যে যখন এই যে ভেলভেট পেডটাকে আমরা একটা মেশিনের ভিতরে ঢুকাচ্ছি, সেখানে অপটিক্স পড়তেছে, আলো পড়তেছে, এবং আলোর সাহায্যে সেটাকে মেজার করতেছে যে কোথায় বড় কোথায় ছোট আছে। আমি কি আর ভিডিওটা শেয়ার করেছি, দেখি তোমাদের সাথে একটু আবার শেয়ার করা যায় কিনা। ওকে, তোমরা এখানে এটা কতক্ষণ লাগবে, দেরি হবে সম্ভবত। আচ্ছা ঠিক আছে। ওকে দেখো, এই যে এটাকে আমরা বলতেছি ফটো যেটা শিরলি টেস্টার। আমরা কি করছি এখানে, ডিসেন্ডিং অর্ডার অর্থাৎ কোনো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং নেই, সরাসরি ফাইবারটাকে একটা মেশিনের ভিতরে ঢুকিয়ে দিব, এবং সেখানে অপটিক্যালি সেই ফাইবারটাকে আমরা কি করছি, র্যান্ডমলি আমরা সিলেক্ট করে ফাইবার সেখানে সিলেক্ট অপটিক্যালি সিলেক্ট করা হচ্ছে। আচ্ছা সরি। ওকে, সো আমরা যদি আমাদের স্লাইডে চলে যাই, দেখো বলা হচ্ছে যে ফাইবারটাকে অপটিক্যালি কি করা হচ্ছে, অপটিক্যালি এখানে প্রবেশ করানো হচ্ছে। অপটিক্যালি যখন সাজিয়ে প্রবেশ করা হচ্ছে, মনে করো স্যাম্পল আমি আঁকানোর চেষ্টা করি, তাহলে যে বিষয়টা হচ্ছে মনে করো ফাইবার গুলোকে একটা টুইজার বা ক্যাম্পের সাহায্যে এরকম ছোট বড় ছোট বড় ছোট বড় ছোট বড় করে সাজাইছি, নো ম্যাটার, কোনো স্ট্যান্ডিং ডিসেন্ডিং অর্ডার নেই। তারপর এটাকে একটা ফটো ইলেকট্রিক সেলের ভিতরে ঢুকিয়ে দিব। তো এটা ফটো ইলেকট্রিক সেলের ভিতরে যেমন এক্সরেতে আমাদের কি হয়, যেরকম হাড়গুলি সেরকমই দেখা যায়, তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা যখন ফটো ইলেকট্রিক সেলের ভিতরে ঢুকিয়ে দিব, তখন কি ফটো ইলেকট্রিক সেল তার রের মাধ্যমে কি করছে, যেদিক দিয়ে ছোট বড় সেদিক দিয়ে রে যেতে পারছে না, এবং সেই রেটাকে নিয়ে সে আমাদেরকে একটা রেজাল্ট দিচ্ছে অটোমেটিক্যালি। তো সেটাকে আমরা সিলিকন টেস্টার বলছি। ওকে, নেক্সট যদি আমরা একটু দেখি যে ম্যাচিউরিটি দিয়ে আমরা শেষ করব আজকের লেকচার। ম্যাচিউরিটির কথা বলে শেষ করব, যে ফাইননেস এন্ড ম্যাচিউরিটি। ফাইননেস বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে একটা ফাইবার কত চিকন বা মোটা, এবং ম্যাচিউরিটি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে একটা ফাইবার কতখানি পুরোপুরি তার সেলগুলি ডেভেলপ করেছে কিনা, সেটাকে আমরা ম্যাচিউরিটি অথবা ফাইননেস বলছি। তো ম্যাচিউরিটি রেশিওটা কি আমরা তাহলে যদি একটু দেখে নেই, ম্যাচিউরিটি রেশিও তাহলে কি, ডেড ফাইবার এবং নরমাল ফাইবার যেটা ছিল, দেখো যে ম্যাচিউরিটি রেশিও কি বলা হচ্ছে যে কার্বন কটন ফাইবার ম্যাচিউর ডোনেটস দ্য ডিগ্রি অফ সেল ওয়াল থিকিং অফ দ্য ফাইবার। তাহলে ম্যাচিউরিটি রেশিওটা বলতে বোঝাচ্ছে যে সেল ওয়াল থিকিংটা কতখানি হয়েছে সেটাকে। তাহলে একটা পিওর ফাইবার থেকে একটা ডেড ফাইবার বাদ দিলে ম্যাচিউরিটিটা বের করা যাবে। সো আমরা যদি আরেকটু ডেড ফাইবার এন্ড ইমেচিউর ফাইবার এন্ড থিন ফাইবারের কথা পড়ি, যে ডেড নরমাল ফাইবার আর ম্যাচিউর ফাইবার কি, যাদের সেলগুলি অয়েল ডেভেলপড, অর্থাৎ সেলগুলি যেরকম ডেভেলপ হওয়ার কথা ছিল সেরকমই ডেভেলপ আছে, সেটাকে আমরা বলতেছি যে এরকম হওয়ার কথা ছিল সেটা পুরোটাই ডেভেলপ আছে। আর এরকম
হওয়ার কথা ছিল এরকম বড় বা কোনো কারণে হয়নি, হ্যাঁ, সেটাকে আমরা ডেড ফাইবার বলছি। ওকে, সেটাকে আমরা ডেড ফাইবার বলছি। আমরা যদি নেক্সটে চলে যাই, আমাদের ডেড ফাইবার, ইমেচিউর ফাইবার এবং থিন ওয়াল ফাইবার মানে হচ্ছে কি ওয়ালটা পুরোপুরি ঠিক মতো হয়নি, সেটাকে আমরা থিন ওয়াল ফাইবার বলছি। তো সেখানে ম্যাচিউরিটি রেশিওটার একটা সূত্র আছে আমাদের, যে m = n-d/100 +-0.07 রাউন্ডেড ফিগারের জন্য, n = নরমাল ফাইবার, d = ডেড ফাইবার বাই n-d থিন ওয়াল ফাইবার। আমরা তাহলে নরমাল ফাইবার থেকে ডেড ফাইবার বাদ দিলে থিন ওয়াল ফাইবারটা পাচ্ছি। সময় আমাদের খুবই কম, আমরা একটু শেষ করার চেষ্টা করছি। যে ডিটারমিনেশন অফ ফাইননেস এন্ড ম্যাচুরিটি অফ দ্য কটন ফাইবার, আমাদের কটন ফাইবারের ফাইননেস মেজার করার জন্য, অর্থাৎ কত চিকন বা মোটা চিহ্নিত করার জন্য আমাদের যে মেশিনটা ইউজ করা হয় সেটাকে আমরা এখানে দেখতেছি যে উইরা ফাইননেস টেস্টার মেশিন। এখানে শুধু উইরা ফাইননেস টেস্টার মেশিন ইউজ করা হয় না, আর অনেক প্রকার মেশিন ইউজ করা হয়, তবে সবচেয়ে বেশি পপুলারলি ইউজ করা হয় উইরা ফাইননেস টেস্টার মেশিন। এই মেশিনটা কিভাবে কাজ করে সিম্পলি আমি সেটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এই মেশিনটা সাধারণত আমাদের কাজ করবে, একটা মনে করো দুটো পাইপে কি করা হচ্ছে, তুলো দেওয়া হয়েছে, যে তুলো যত বেশি চিকন সেই তুলোর ভিতর দিয়ে বাতাস কি তত বেশি বেরোতে পারবে, বা কিন্তু যে তুলো বেশি মোটা বা বেশি জায়গা দখল করে আছে সেইটার ভিতর দিয়ে কিন্তু কম বাতাস প্রবাহিত হতে পারবে। তো আমাদের যে এখানে উইরা ফাইননেস টেস্টার মেশিনটা, সেটা কিন্তু এই বাতাসের উপর বেস করে ডিপেন্ড করা। সো এই উইরা ফাইননেস টেস্টারের ডিটারমিনেশনটা আমি একটু তোমাদের দেখাবো, সেজন্য যেটা করতে হবে আমাকে আরেকবার একটু স্ক্রিনটা শেয়ার করতে হবে। সেটা হচ্ছে আমরা ডিটারমিনেশনটাতে পড়ে যাচ্ছি, আমরা তার আগে আরেকটু স্ক্রিন শেয়ার করে নেই ফিউ মিনিটস এর জন্য, হোপফুলি আমাকে একটু সময় দিবে, যদি আমরা জানতে পারবো। ফিউ মিনিটস প্লিজ। আমরা আরেকটা শেয়ার করি, নিউ শেয়ারে চলে যাই, হ্যাঁ পেয়েছি। ওকে, এখানে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে উইরা ওয়েট ফাইননেস টেস্টার মেশিন। দেখো এখানে যে স্যাম্পলটা করা হচ্ছে আমাদের, এটা হচ্ছে উইরা ফাইননেস টেস্টার, ঠিক আছে। এখন এই যে স্যাম্পলটা আমরা কি করছি, কটন ফাইবার ফাইননেস মিটার, এই ভিডিওটার লিংকটা আমি দিয়ে দিয়েছি। দেখো এখানে কটনটাকে ভরে দেওয়া হয়, দিয়ে এখানে স্যাম্পলটা প্রডিউস করে আমরা কি এর ভিতর দিয়ে বাতাস প্রবাহিত করব। ওকে, দেখো এখানে পারফোরেটেড জালি রয়েছে, ঠিক আছে। আমরা এই 1-2 মিনিটের ভিডিও একটু সবাই দেখার চেষ্টা করব, কথা বলো না কেউ প্লিজ। দেখো স্যাম্পলটাকে আমরা কি করছি, এভাবে হাত দিয়ে কি রেডি করার পর সেটাকে কি করছি আমরা এখানে যে ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে দেওয়ার পর এখানে কি করছি আমরা, তারপরে মেশিনটাকে নজলটাকে আমরা কি করছি, এটাও কিন্তু পারফোরেটেড লাগিয়ে দিচ্ছি। ওকে ডান। আটকানোর পর আমরা মেশিনটাকে স্টার্ট করব, ঠিক আছে। আমরা একটু দেখি, এখন মেশিনটাকে আমরা স্টার্ট করব। আমরা যখন মেশিনটাকে স্টার্ট করছি, পাম্পের সাহায্যে বায়ুটা প্রবাহিত ভ্যাকুয়াম করে নেওয়া হচ্ছে। এইখানে ভ্যালুটার জন্য আমরা একটা স্কেল দেখতে পাচ্ছি। দেখো যে পরিমাণ বাতাসটা কটনের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই পরিমাণ বাতাসটা এই যে বস্তুটা দেখতেছো এটাকে কতখানি উপরে তুলতে পারতেছে। যত বেশি বাতাস প্রবাহিত হবে সেটা কি আরো তত বেশি উপরে উঠবে, তাই না? তাহলে সেই ফাইবারটা তত বেশি চিকন, যে ফাইবারটার ভিতর দিয়ে যত বেশি বাতাস প্রবাহিত হতে পারবে। ওকে, সে দেখো এখানে একটা পানি থাকে এবং এক্সস্ট করে, সো আমরা বাতাসটা যখন ফাইবারের ভিতর দিয়ে প্রবাহিত করছি, তাহলে দেখো এখানে যত উপরে এই যে নবটা যত উপরে উঠবে ফাইননেসের পরিমাণটা কিন্তু তত বাড়বে। আর যত ফাইবারটা মোটা হবে বাতাস কিন্তু বেরোবে না, আর বাতাস যদি না বেরোয় তাহলে সেটা কি তত বেশি চিকন হবে, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি আবার একটু টেনে দেই আমি, তো আমরা একটু দেখবো। দেখো এই যে নবটা দেখা পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ, সেই নবটাই কিন্তু আসলে কথা, বাতাসটা যখন বেরোচ্ছে নবটাকে যত উপরে ঠেলতে পারবে সেটাই আসলে তার ফাইননেসের যে 4, 3.8, 4.2 যত হোক সেটাই হচ্ছে তার মেজারমেন্টের কথা। এখন আমরা আবার একটু লেকচারে চলে গিয়ে শেষ করে দিব, আজকে অনেক হয়ে গেছে, সরি। আর একটু সময় নিচ্ছে তোমাদের সবার কাছ থেকে, একটু শেষ করে দিচ্ছি আমি। হ্যাঁ, সো আমরা যে ছবিতে ভিডিওতে দেখলাম, সো ডিটারমিনেশন অফ ম্যাচুরিটি রেশিওর জন্য আমাদের কি করতে হয়, ফাইননেস স্কেল থেকে আমাদের এই যে মাইক্রোনিয়ার ভ্যালুগুলো পেতে হয়। মাইক্রোনিয়ার ভ্যালুগুলো পেয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিশিয়েন্ট ভেরিয়েশন বের করলেই কিন্তু সহজেই আমরা ওদের যে ডিজায়ার্ড ভ্যালুগুলি সেগুলো পেয়ে যাব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মাইক্রোনিয়ার ভ্যালু, ডিটারমিনেশন ম্যাচুরিটি রেশিও একইভাবে করা যাবে।
ম্যাচুরিটি রেশিওর জন্য একটা একটা করে ফাইবার আমাদের ইয়ে করতে হবে। সো আজকে এই ছিল আমাদের মোটামুটি লেকচার। মোটামুটি বড়ই বলা যেতে পারে, যেহেতু অনেক সময় লাগলো। আমি ভিডিওর দুটো লিংক দিয়ে দিচ্ছি এখানে, তোমরা চাইলে দেখতে পারো। তো প্রথম থেকে যদি একটু আমরা নরমালি কথায় শেষ করে ফিনিশিং এ চলে আসি, তাহলে যদি প্রথম স্লাইডে চলে যাই আমি, তাহলে আমরা প্রথমত দেখতে পাবো ফাইবার এবং টেক্সটাইল ফাইবারের সংজ্ঞা কি বা টেক্সটাইল ফাইবার কাকে বলছে। দ্বিতীয়ত বিভিন্ন প্রকার প্রপার্টিজ সম্পর্কে আমরা এখানে পড়াশোনা করেছি, দেখেছি। ফাইবার লেন্থ, কত প্রকার ফাইবার লেন্থ হতে পারে সেগুলো জেনেছি। ফাইবার লেন্থ গুলো সংজ্ঞা জেনেছি, স্পান লেন্থ 2.5%, 50% স্পান লেন্থ, মিন লেন্থ, আপার কোয়ার্টাইল, লোয়ার কোয়ার্টাইল, শর্ট ফাইবার পার্সেন্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। মেথডের ভিতরে আমরা দুটো মেথড দেখেছি, একটা হচ্ছে ডিরেক্ট মেথড সিঙ্গেল ফাইবারের জন্য, আর একটা গ্রুপ ফাইবারের জন্য। ডিরেক্ট মেথডটা আমরা প্রত্যেকটা ফাইবারের লেন্থ মাপবো, এটা সম্ভব নয়, বা এখন সম্ভব নয়, আগে সম্ভব হতো, এখন করলেও হবে, সেটা অনেক সময় সাধ্য। গ্রুপ ফাইবারের ক্ষেত্রে আমরা কি বায়ার শর্টার ইউজ করছি, শ্রিলি কম্বার ইউজ করছি। আমরা প্রথমত বায়ার শর্টারের কথাগুলি প্রথম ভিডিওতে যেটা দেখেছি সেটা বায়ার শর্টারের টেকনিক, এই চারটা অ্যানালাইসিস করা সবাই শিখবে। তারপরে যেটা কম শর্টার মেশিন ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা আমরা দেখলাম যে ফটো ইলেকট্রিক ফটোর মাধ্যমে। এরপরে যেটা ছিল ফাইননেস বা ম্যাচিউরিটি, সেটা নির্ণয় করার জন্য আমরা উইরা ফাইননেস টেস্টার, যেটা বাতাসের সাহায্যে কাজ করে, অর্থাৎ কোন একটা বস্তুকে যখন যত বেশি মোটা হবে সেই চোঙের ভিতর দিয়ে কম বাতাস প্রবাহিত হতে পারবে, কিন্তু ওই চোঙের ভিতরে যখন বেশি চিকন ফাইবার থাকবে তখন কি সেটা দিয়ে বেশি বাতাস প্রবাহিত পারবে। এটাই ছিল এই যন্ত্রের মূলনীতি। তারপরে ছিল ম্যাচুরিটি রেশিও ক্যালকুলেশন। মোটামুটি ক্যালকুলেশন টাফ কোনো কিছু না, ফাইবার ফাইননেস সেটাকে আমরা অ্যারিথমেটিক মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে ফেলতেছি, কোএফিশিয়েন্ট ভেরিয়েশন করছি। এই মানটাকে যখন আমরা এক্স ড্যাশ এক্স বার দিয়ে প্রকাশ করছি, অর্থাৎ এই এক্স আই যেগুলো মিক ভ্যালু পেলাম সেগুলোর গড়গুলোকে। সো হোপফুলি ক্যালকুলেশনে কোনো সমস্যা হবে না। তো যদি বলি যে আজকের এই ছিল আমাদের